বাসায় এসে লিভিং রুমের সোফায় বসে আদনান। ফাইজা ইসলাম আদনানের জন্য ঠান্ডা শরবত নিয়ে আসেন। সেটা পান করে উঠে দাঁড়ায়। ঈশিতাকে ডাক দিয়ে বলে, আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে। ফাইজা খাবার বেড়ে দেয়। আদনান হাত ধুয়ে খেতে বসে যায়। খুব খিদে পেয়েছিল। 4 টাকার নাস্তা তার পোষায় না। আদনান খাবার খেয়ে ওষুধ খায়। উঠে দাঁড়াতে ফরিদা পারভিন এগিয়ে এসে আদনানের হাত ধরে, তাকে তার রুমে যেতে সাহায্য করে। আদনান রুমে এসে দরজা লক করে একটা সিগারেট ধরায়। খাটের উপর বসে পুরো সিগারেটটা শেষ করে। মাথা আর মন দুটোই হালকা লাগছে তার। হাতে পায়ের ব্যথা আছে, তবে সেসব নিয়ে ভাবছে না সে। পকেট থেকে ফোন বের করতে অসংখ্য নোটিফিকেশন দেখে। ফোন সাইলেন্ট থাকায় টের পায়নি। আদনান মেসেঞ্জারে ঢুকতেই অনেকগুলো মেসেজ পায়। সেগুলো রিপ্লাই করে রিয়ানাকে কল দেয় সে। সাথে সাথে রিসিভ হতে রিয়ানা জিজ্ঞাসা করে, এতক্ষণ কোথায় ছিলে? কতগুলো মেসেজ দিয়েছি। তোর বাপ তো আমি গাড়ি চাপায় মেরে দিতে চাইছে, এখন আবার আতর দেখাও। তোর বাপের ড্রাইভার কি গাঁজা খায় নাকি রে? দেখে চালাতে পারে না? ভাগ্যিস জ্ঞান হারিয়েছিল, নাহলে তোর বাপ আর ড্রাইভার দুজনে এতক্ষণে ব্রিজের সাথে উল্টো ঝুলে থাকতো। রিয়ানা বিরক্তি নিয়ে বলে, তুমি তো আজকে বেয়াদবি করেছো বাবার সাথে। এই চুপ, তুই আমাকে ভদ্রতা শিখবে নাকি? আমার বাবা জীবনও তোমার মতো অসভ্যর সাথে আমার সম্পর্ক মানবে না। তোর কি মনে হয় তোর বাপের মানার অপেক্ষায় আছি আমি? তোর মতো কত রিয়ানা আজাদ আদনানের ডানে মামে থাকে, এসব আমি কেয়ার করি না। আদনান, কথা উল্টা পাল্টা বলছো কিন্তু। কল রাখ শালি। কথাটা বলে নিজেই কল কেটে দেয়। বালিশে মাথা রাখতে কপাল টনটন করে ব্যথা আরম্ভ হয়। আদনান চুলগুলো স্লাইড করে চোখ বন্ধ করে নেয়। 3 দিন পর আদনান ভার্সিটিতে এসেছে। বাসা থেকে বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না। তাদের নতুন বাড়ির কাজ শুরু হয়েছে গত 2 দিন হলো। আদনান ভেবেছে জায়গাটা ভিজিট করে আসবে। এখন যে বিল্ডিংয়ে আছে সেটা ছেড়ে দিবে নতুন বাড়ির কাজ শেষ হলে। বর্তমানে যে বাড়ির কাজ চলছে সেটা শেখ পরিবারের এক প্রকার ড্রিম হাউসও বলা চলে। অনেক শৈল্পিক কারুকাজ নকশা দিয়ে তৈরি হবে রাজকীয়ভাবে। আদনান বাইক রেখে তার বন্ধু মহলের কাছে যাচ্ছিল। এমত অবস্থায় পথ আটকে দাঁড়ায় জয়, আবরণ এবং তার সাঙ্গপাঙ্গরা। আদনান আবরণের মুখশ্রী পরখ করে। পুরোটাতে রাগ এবং হিংস্রতা সুস্পষ্ট দেখতে পায়। আবরণের রেগে যাওয়ার কারণ কিছুটা আন্দাজ করেছে আদনান, তাতেই ঠোঁট কামড়ে হেসে ওঠে। আদনানকে হাসতে দেখে আবরণের মাথায় দপ করে আগুন ধরে যায়। তেরে এসে আদনানের শার্টের কলার চেপে ধরে, দাঁতে দাঁত পিষে বলে, আমার জিনিসের দিকে তোর এত লালসা কেন? আদনান ক্রুড় হেসে কলার ছাড়িয়ে নেয়। আবরণের কাঁধে হাত রেখে আফসোসের স্বরে বলে, জয় আবরণ, বিশ্বাস কর, আমি তো জিনিসপত্র ছুঁয়ে কেন নজরটাও দিতে চাই না, কিন্তু শালার কপাল, তোর পছন্দ করা সব জিনিস না চাইতে আমার দৌড়ে চলে আসে। এমনিতে শাড়ি আদনান শেখের মন অনেক বড়, কোনো নারীকে ফেরায় না সে। আদনানের কথায় আবরণ তেড়ে আসে। আদনান হাত ঠেকিয়ে দাঁড় করায়। আবরণ তীব্র ঝাঁঝালো কণ্ঠে আওড়ায়, জেবিন রহমানের দিকে নজর দিলে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। সে তো রেজিস্টার্ড করা প্রপার্টি নাকি? আমার পছন্দের নারী। তাহলে তোর নারী আমার কাছে আসে কেন? সেটা নিজেকে জিজ্ঞেস কর। আবরণের কথায় আদনান বিরক্ত হয়। কণ্ঠস্বরে গম্ভীরতা টেনে জবাব দেয়, তোর পুরুষত্বে সমস্যা আছে, সেজন্য মেয়ে মানুষ তোর হাতছাড়া হয়ে যায়। আসল পুরুষ হ, দেখবি। জেবিন কেন, জেবিনের মাও তোর কাছে। আবরণ হাত উঠাতে আদনান তার গলা চেপে ধরে রক্তচক্ষু করে চোখ রাঙিয়ে বলে, ভুলেও না, তোর কোনো বাপকে আমি ভয় পাই না, সেখানে তুই তো নিতান্ত পিঁপড়া মাত্র। আরও 2জন ছেলে আদনানকে টানতে থাকে ছাড়ানোর জন্য। আদনান তবুও আবরণকে ছাড়ে না। তাদের হাতাহাতি দেখে বাকিরাও এগিয়ে আসে নির্মাণ এবং সেজান। আদনানকে টেনে সাইডে নিয়ে আসে। আবরণ কাশতে থাকে। পানি এগিয়ে দিতে সেটা পান করে হুঙ্কার ছেড়ে বলে, এসবের জন্য একদিন তোকে চরম মূল্য দিতে হবে। সময় সব বলে দিবে, মাইন্ড ইট। কথাটা বলে সে চলে যায়। আদনান এখনো রেগে আছে। নির্মাণ জিজ্ঞাসা করে, কি হয়েছে? তার শিকার আমার কাছে এসেছিল, সেজন্য রেগে আছে। আদনানের কথায় সেজান জবাব দেয়। জেভিন রেহমান। আদনান মাথা নাড়ায়। নির্মাণ ফোন বের করে গ্যালারি থেকে কিছু পিকচার্স আদনানের সামনে ধরে। আদনান সেসব ছবির দিকে তাকিয়ে থেকে জবাব দেয়, এই ছবি আমাকে দেখাচ্ছিস কেন? রিয়ানা দেখেনি? জানি না। আদনানের সোজাসাপটা জবাবে নির্মাণ আওড়ায়, ক্লাবে তোর আর জেভিনের ছবি, বসন্ত বরণে তোর আর জেভিনের ছবি সবই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। সবাই ধরেই নিয়েছে রিয়ানার সাথে ব্রেকআপ হয়ে জেভিনের সাথে আছিস। সর, আমি গেলাম। রিয়ানা আসলে বলে দিস এসব কিছু না, নর্মাল পিকচার। বেশিগুলো বলে দিস, আদনান রিলেশন রাখবে না। কোথায় যাচ্ছিস তুই? সেজানের কথায় আদনান জবাব দেয়, বাড়ির কাজ চলছে, সেটাই দেখতে যাব। কথাটা বলে আদনান এক মুহূর্ত সময় ব্যয় করেনি।
বাইকে উঠে পুনরায় রওনা হয় সেই নতুন বাড়ির কাজ দেখার উদ্দেশ্যে। বাইক চালানোর সাথে আশেপাশেও নজর রাখছে আদনান। সামনে 3টা মেয়ে হেঁটে যাচ্ছে, খুব সম্ভবত কলেজের স্টুডেন্ট হবে। আদনান বাইকের স্পিডটা কিছুটা কমিয়ে আনে, মেয়েগুলোর পাশাপাশি আসতেই বাঁকা হেসে বলে। সুন্দরী কোথায় যাচ্ছে? মেয়েগুলো জবাব দেয় না, শুধু আদনানের মুখ পানে তাকিয়ে রয়। আদনান শীষ বাজাতে বাজাতে বাইক নিয়ে সামনে এগোয়। 12টার দিকে কলেজ থেকে এসেছে তৃপ্তি এবং ইলমা। প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকায় তাড়াতাড়ি এসেছে দুজন। তৃপ্তির চোখে মুখে রাগের রেশ উপচে পড়ছে। ইলমা নিজেও জানে না তৃপ্তি কেন রেগে আছে। 2-3টা কথা হয়েছে, তাতেও তারা জবাব দিয়েছে, সেজন্য ইলমার সাহস হয়নি কিছু বলার। তৃপ্তি বাসায় এসে নিজের রুমে চলে যায়। অনেক কষ্টে রাগ সংবরণ করছে সে। লম্বা শাওয়ার নিয়ে তৈরি হয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য বাইরে আসতে দেখে আদনান চেয়ারে বসে খাবার খাচ্ছে আর ফোন স্ক্রল করছে। আদনানকে দেখে তৃপ্তির মাথায় দপ করে আগুন ধরে যায়, রাগ উঠে যায় আদনানের খাওয়া অর্ধার্থিতে। তৃপ্তি আদনানকে জিজ্ঞাসা করে, আজকে রাস্তায় মেয়ে দেখে শীষ বাজিয়েছ কেন? আদনান চকিত তাকায়, তৃপ্তির কথায় বিরক্ত হয়, ফোন অফ করে পাশে রেখে জবাব দেয়। এইসব খবর তোকে কে বললো? আমার প্রশ্নের জবাব পাইনি। কণ্ঠস্বর রুক্ষ শোনাচ্ছে। আদনান মেজাজ হারায়, সে কোনো কিছুর উত্তর দিতে বাধ্য নয়। সেটা মনে হয় তৃপ্তি ভুলে গেছে। আদনানের চুপ থাকা দেখে তৃপ্তি মৃদু চিৎকার করে বলে, আল্লাহ তোমাকে কি মাটি দিয়ে বানিয়েছে? সেটা তো জানতে হবে না। আমার সম্পর্কে বেশি বাগনিং করতে আসবি আর ঠাটিয়ে 2টা মেরে বসিয়ে দেবো। ওদের কথার আওয়াজে ইলমা, ফরিদা, পারভিন এবং ফাইজা আসে। ইলমা তৃপ্তির পাশে এসে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, কি হয়েছে? তার কথার কোনো রেসপন্স দেয়নি তৃপ্তি। তৃপ্তি তীব্র আক্রোশ নিয়ে আদনানকে বলে, তোমার পার্সোনালিটির থেকে রাস্তার কুকুরের পার্সোনালিটি অনেক সুন্দর। ব্যাস হয়ে গেল। আদনান বসা থেকে খাবারের প্লেট ছুঁড়ে মারে তৃপ্তির দিকে, কিন্তু সেটা তৃপ্তির গায়ে নয়, ইলমার গায়ে গিয়ে পড়ে। মুহূর্তে মেজাজ হারায় ইলমা। ভাতের প্লেটটা হাতে নিয়ে পুনরায় আদনানের দিকে ছুঁড়ে মারলে সেটা গিয়ে বাড়ি খায় আদনানের কপালে। তীব্র যন্ত্রণায় আদনান কপালে হাত রাখে, মুহূর্তে মাথাটা ঝিম ধরে যায়। আদনান নড়াচড়া করছে না, বাকিরা হতভম্ব হয়ে গেছে মুহূর্তে ঘটে যাওয়া ঘটনায়। কেউই বুঝতে পারেনি আসলে এত কিছু ঘটে গেল। ফরিদা পারভিন নাতির দিকে এগিয়ে যায়, আর্তনাদ করে বলেন, আমার নাতির কপালটা শেষ কইরা দিছে যেরা, তগর জ্বালায় আর ভালো লাগে না। তৃপ্তি চুপ। ফাইজাও কিছু বলতে গিয়েও বলতে পারেনি। ইলমার রাগে শরীর কাঁপছে রীতিমতো, রেগে চিৎকার করে বলে, এবার শুধু কপাল, এরপর হাত ও গলায় ঝুলানো থাকতে পারে। 1 দিন 2 দিন 3 নাম্বার দিনে রিপিট খাও, ফালতু কোথাকার। তোর মুখটাও দেখতে চাই না আমি। কথাটা বলে নিজের রুমে চলে যায় ইলমা। তৃপ্তি তাকে ডাকে, সেসব কানেও তোলেনি ইলমা। আদনান মুহূর্তে চুপসে গেছে। ইলমার কথার ভাঁজে কথা বলেনি, চিৎকার করেনি, উত্তর দেয়নি। ইলমা যা বলেছে শুধু শুনেছে আদনান। তৃপ্তিও সেখান থেকে চলে যায়, কিছু বলার মতো বাক্য নেই তার কাছে। আদনান যে মেয়ে 3টাকে দেখে শীষ বাজিয়েছিল, সুন্দরী বলেছিল, সেই মেয়েগুলো তৃপ্তির গ্রুপের। আদনানকে বেশ ভালো করে চিনে তারা। কলেজে গিয়ে দুদণ্ড দেরি করেনি, কথাগুলো তৃপ্তির কানে তুলে দেয়, সেই সাথে কতগুলো কথাও শুনিয়ে দিয়েছে মেয়েগুলো। তৃপ্তির হৃদয় আহত। বাইরে গেলে আদনানকে নিয়ে টুকটাক কথা শোনা লাগে। আদনান কি বেশিরভাগ কলেজের মেয়েগুলোকে চোখে দেখে? একটু লাজ লজ্জার ন্যূনতম জ্ঞান নেই তার। বোনও সেই কলেজে পড়াশোনা করে, কবে জানি কলেজের ম্যামকে ইপটেজিং করে বসে কে জানে। তৃপ্তির মাঝে মধ্যে মন চায় আদনানের মাথাটা ফাটিয়ে দিতে, যেটা ইলমা করে দেখিয়েছে। মাথা না ফাটালেও কপাল কাঁপিয়ে দিয়েছে, সাথে আদনানের হৃৎপিণ্ড অল্প স্বল্প কাঁপিয়েছে। ফরিদা পারভিন ফ্রিজ থেকে আইস এনে আদনানের কপালে টলে দেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, নাতি, জীবনের রং এখনো দেহ নাই। বাপের হোটেলে খাও তো দুনিয়া টের পাও না। দায়িত্ব কাঁধে নাও, কারোর মায়ায় জড়াও, বাস্তবতার দেহ। এত রাগ থাকবো না। তৃপ্তি যে কইল কারে দেখা শীষ বাজাইছো, এখন যদি তৃপ্তিরে দেখা কোনো ছেঁড়া শীষ বাজায়, ভাই হইয়া তুমি কি করবা? আর জেরার রাগ কিন্তু সাংঘাতিক, লাড়া দিও না। আদনান কোনো কথা বলেনি, উঠে হাত ধুয়ে রুমে চলে যায়। কপালে ঔষধ ঢেলে শুয়ে পড়ে চুপচাপ। মাথায় ব্যথায় চোখ খুলতেও কষ্ট হচ্ছে তার। কিন্তু আদনানের আজ কি হলো? কোনো কথার কোনো জবাব দিল না। মেরিসা তাকে কতগুলো কথা শোনালো, পাল্টা জবাব দেয়নি আদনান। দাদিন তাকে এতগুলো কথা বলল, তাতেও বিরক্তি ভাব দেখায়নি সে। নিজের কাজকর্মে নিজেই অবাক হয় আদনান। গোধূলির শেষ লগ্ন, আকাশে অন্ধকার নেমে রাতে জানান দিতে বেশি দেরি নেই। ইলমা তৃপ্তি ছাদে বসে আড্ডা দিচ্ছে 3তলা এবং 4তলার মেয়েদের সাথে। তাদের আবার বেশ ভাব আছে, মাঝে মধ্যে আড্ডা দেওয়া হয় ছাদে এসে। তারা সংখ্যায় 5 জন। তাদের মাঝে সবচেয়ে বড় হলো অবন্তী মেয়েটা, যে 3তলার ভাড়াটিয়া, তবে শেখ পরিবারের সাথে নিবিড় সম্পর্ক আছে। তার মূল কারণ অবন্তীর বাবা এবং তারেক মাহমুদ শেখ, তারা ভালো বন্ধু। আরও 2টো মেয়ে আছে, তাসবিহা এবং শিমুল। তারা 3 জন আবার তৃপ্তি এবং ইলমার 2-1 বছরের সিনিয়র। বয়সের দিক দিয়ে সবার ছোট ইলমা। বিল্ডিংয়ের ছোট ছোট বাচ্চারা ছাদে দৌড়াদৌড়ি করছে। এক প্রকার হইচই অবস্থা। বেঞ্চের উপর বসে তারা 5 জন কথা বলছে। সবাই নিজেদের
কলেজ এবং ভার্সিটি লাইফের অভিজ্ঞতা বলছে কেমন কাটছে দিনকাল। এর মাঝে তাসবিহা বলে ওঠে, এই মেলা হচ্ছে, তোমরা যাবা? বাকিরা তাকায় তাসবিহার দিকে। তৃপ্তি জবাব দেয়, বাবাকে বলবো, সময় হবে না তার। আমাকে আর ইলমাকে একা ছাড়বেন না। তৃপ্তির কথায় শিমুল জবাব দেয়, তাহলে আদনানকে বলো। আদনানের কথা উঠতেই ইলমা মৃদু কেসে উঠে। তৃপ্তি জবাব দেয়, ওর এইসবে আগ্রহ নেই। যাওয়া লাগবে না। ইলমার কথায় অবন্তী জবাব দেয়, আরে আঙ্কেলকে বলো, না হলে আদনানকে রাজি করাও। সমস্যা কোথায়? অবন্তীর কথায় তৃপ্তি জবাব দেয়, আচ্ছা দেখি, লাট সাহেব রাজি হবে বলে মনে হয় না। আমার বিশ্বাস রাজি হবে। শত হোক বোনের আবদার ফেলতে পারবে না। অবন্তীর আশ্বাস দেওয়া কথায় তৃপ্তি খানিক হাসে। তখন শিমুল অবন্তীকে বলে ওঠে, অবন্তী আপু, তোমার বিয়ে শাদির দাওয়াত পাচ্ছি কবে? ভাইয়ের খবর কি? শিমুলের কথায় অবন্তী মৃদু হাসে। লাজুক দেখায় তার সেই হাসি। তৃপ্তি সেই লাজুক হাসি দেখে আওড়ায়। খুব তাড়াতাড়ি বিয়ের দাওয়াত পাচ্ছি বুঝি? ওদের দুষ্টুমিতে অবন্তী জবাব দেয়, ইনশাল্লাহ এই মাসেই হয়তো বিয়ে হবে আমাদের। তোমাদের ভাইয়া চাকরি জয়েন করেছে 6 মাস হলো। একটু সময়ের ব্যাপার আছে না? ওয়াও, কংগ্রাচুলেশনস আপু। তোমাদের দুজনকে বিয়ের সাজে পাশাপাশি দেখার অপেক্ষায় আছি। ইলমার কথায় অবন্তী ইলমার কাঁধে হাত রেখে বলে, পড়াশোনা করো মনোযোগ দিয়ে। এরপর আঙ্কেলকে বলবো তোমার জন্য রাজপুত্র এনে দিতে। ছাদে এসেছে আদনান। অবন্তীর বলা শেষ কথাটুকু তার কানে বেজেছে। মুহূর্তে বিরক্তি নিয়ে বলে, শালির ঘরে শালি, সদরঘাটে প্রেমিক নারী, আমার কপাল ফাটিয়ে এখন বসে বসে রাজপুত্র নিয়ে কল্পনা করো। ত্রস্ত পায়ে ছাদের একপাশে গিয়ে দাঁড়ায় আদনান। কিছুটা ঠান্ডা বাতাস গায়ে লাগছে। মাথার ব্যথা কিছুটা কমলেও পুরোপুরি কমেনি। তার জীবনে এমন মার কেউ দিয়েছিল বলে মনে হয় না। কত বড় সাহস হলে সোজা শক্ত প্লেট তার নরম কপাল বরাবর ছুঁড়ে মেরেছে। ইলমার সাহসের কথা ভেবেই আদনান অবাক না হয়ে পারে না। যেই দুঃসাহস এখন অবধি কেউ দেখাতে পারেনি সেটা ইলমা করে দেখিয়েছে। ভাবতেই নাক মুখ কুচকায় আদনান। পরক্ষণে ভাবে যদি মেয়েগুলো মনে করে আদনান তাদের দেখার জন্য এসেছে, না ভেবেই আদনান ফোন স্ক্রল করতে ব্যস্ত হয়ে পড়ে। তার ইনবক্সে থাকা কিছু নারীদের জানিয়েছে সে অসুস্থ। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নারীদের যত্ন এবং ভালোবাসা মেশানো আফসোস দেখবে। ইলমা আদনানকে দেখে বিরক্ত হয়। চায় না এই মুখটা দেখতে, তাও আশেপাশে ঘেঁষতে থাকে। যেহেতু আজান পড়ে যাবে সেজন্য ইলমা উঠে দাঁড়ায়। তৃপ্তির দিকে তাকিয়ে বলে, চল ভেতরে যাই, আজান পড়ে যাবে। বাকিরাও বিদায় জানিয়ে যে যার বাসায় চলে যায়। তৃপ্তি এবং ইলমা চারতলা সিঁড়ি বাইতে বাইতে অবস্থা খারাপ। তৃপ্তি তাড়াতাড়ি হেঁটে ভেতরে চলে গেছে। ইলমা ধীরে ধীরে এগোচ্ছে। অল্পতেই হাঁপিয়ে গেছে সে। 3 তলায় আসতে পেছন দিয়ে কারোর পায়ের ধ্বনি কানে আসতে ইলমা বুঝে আদনান আসছে তার পেছন দিয়ে। সেজন্য মাথার ঘুমটা একটু টেনে দ্রুত পা ফেলে নিচে নামতে থাকে। দোতলা সিঁড়ির কাছে আসতে আচমকা পা বেঁকে বসে পড়ে ইলমা। হুট করে এমন হতে নিজেই অবাক হয়। পা মচকে গেছে ভেবে চিন্তিত হয়ে পড়ে। উঠে দাঁড়াতে গেলে অনুভব করে ব্যথা পেয়েছে। আদনান ইলমার কাছাকাছি এসে দাঁড়িয়ে যায়। সিঁড়িতে বসে আছে ইলমা দেখেই বিরক্ত হয় আদনান। ইলমাকে পাশ কাটিয়ে চলে আসে সে। কোনো রকম উঠে দাঁড়ায় ইলমা। আদনানের পেছন পেছন মেন দরজার সামনে আসে। আদনান খেয়াল করেনি ইলমা যে তার পেছনে। দরজা খুলে ভেতরে গিয়ে পুনরায় দরজা লাগিয়ে দেয়, যার ফলস্বরূপ দরজার সাথে ইলমার মাথা বাড়ি খেয়েছে জোরে সোরে। তীব্র শক্তি দিয়ে দরজা জোরে জোরে বাড়ি দিতেই আদনান তাড়াতাড়ি দরজা খুলে। ইলমা খ্যাপা বাঘিনীর মতো তাকিয়ে আছে। আদনান সেই চাহনি দেখে আরো বিরক্ত হয়। তখন ইলমা আঙ্গুল নাচিয়ে বলে, চোখে পকেটে রেখে হাঁটো, ফালতু একটা। দিলে তো মাথাটা ফাটিয়ে। এখন আবার সং সেজে দরজার সামনে দাঁড়িয়ে আছো। ইলমার কথায় আদনান দ্বিগুণ তেজ দেখিয়ে বলে, এই মেলিসা, বেশি বেড়ে গেছিস তুই, নাটকবাজ কোথাকার। ইলমা পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। ফ্রিজ থেকে বরফ এনে সোফায় বসতে পিছন দিয়ে ইনান মাহমুদ আসেন। বাবাকে দেখে ইলমা অপ্রস্তুত হয়ে পড়ে। কপালে বরফ ডলতে গিয়েও ডলেনি। ইনান মাহমুদকে দেখে আদনান রুমের দিকে চলে যায়। ইলমাকে দেখে ইনান মাহমুদ জিজ্ঞাসা করেন, কপালে কি হয়েছে? দরজার সাথে বাড়ি খেয়েছি। ইলমা কথায় ইনান মাহমুদ খুশি হননি। পুনরায় জিজ্ঞাসা করেন, সত্যি কথা বলো। ইলমা চুপসে যায়। এখন সত্যিটা বললে আবার তুল কালাম বাঁধবে। এদিকে মেয়েকে চুপ থাকতে দেখে ইনান মাহমুদ কিছুটা রেগে বলেন, কথা বলছো না কেন? ওই আদনান ভাই আমাকে না দেখে দরজা লাগিয়েছে, পেছনে ছিলাম তাই বাড়ি খেয়েছি। ইনান মাহমুদ আদনানকে ডাক দেন। পরপর 3টা ডাক দেওয়ার পর আদনান লিভিং রুমে আসে। ইনান মাহমুদের সাথে তার তেমন ভাব নেই, বলা যায় অনেকটা দূরত্ব আছে। আদনানের উশৃঙ্খল চলাফেরা, অভদ্রতা, বেয়াদবির জন্যে
ইনান মাহমুদ তাকে পছন্দ করেন না, তেমন কথাও বলেন না। অন্যদিকে ইলমার গায়ে একটা ফুলের টোকাও তিনি সহ্য করতে পারেন না। তার মেয়ে তার চোখের মধ্যমণি, সেজন্য মাঝে মধ্যে আদনান বিরক্ত হয় ইনান মাহমুদের উপর। একেবারে আদর উতলে পড়ে মেয়ের জন্যে। মাঝে মধ্যে তো মুখের উপর বলতে মন চায়, এত ভালোবাসা এত সৎমা এনে দিল কেন? ইলমার সাথে তো কম খারাপ আচরণ করেনি আপনার পত্নী, তখন এসব আদর কোথায় ছিল? কিন্তু এসব বললে তাকেই মার খেতে হবে, সেজন্য নিজেও দূরত্ব বজায় রাখে। আদনান ইলমার দিকে এক নজর তাকায়। ইনান মাহমুদ আদনানকে শাসিয়ে বলেন, তুমি বড় হয়ে কাণ্ডজ্ঞানহীন কাজ করো কিভাবে? দেখলে তো মাথায় ব্যথা পেয়েছে। আমার মাথার পেছনে দুইটো চোখ থাকা আবশ্যক ছিল। দুটো চোখ থাকলে তো আপনার আদরের কন্যাকে দেখতে পেতাম, দরজাটা লাগাতাম না। কথা ভদ্রভাবে বলা যায় না? দিন দিন বেশি মাত্রায় বেয়াদব হচ্ছ তুমি। আপনার কথার ধরন অনুযায়ী আমার থেকে এর চেয়ে ভদ্র আচরণ আশা করছেন কিভাবে? ফরিদা পারভিন সহ বাকিরাও আসেন লিভিং রুমে। ফাইজা ইনান মাহমুদকে থামিয়ে বলেন, ইলমা পেছনে থেকে বলতে পারলো না দরজা লাগিও না, সেটা তো বললে না তুমি। ফাইজার কথায় আদনান বেশ বিরক্ত হয়। তার পক্ষে কথা বললেও তার পছন্দ না ফাইজাকে, এক বিন্দুও না। তার কাছে অসহ্য মহিলা একটা। ফরিদা পারভিন সবার উদ্দেশ্যে বলেন, এই ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝামেলা করণ লাগে নাকি? তোরা এক কবরে গেলেও থাকতেই পারবি না, যুদ্ধ করবি, যুদ্ধ। আদনান প্রস্থান করে। তারেক মাহমুদ ইনান শেখকে বলেন, আদনানকে কিছু বলে লাভ নেই, বেয়াদব একটা। ইলমা রুমে চলে আসে। বাকিরাও যে যার মতো রুমে যায়। ইনান শেখ রুমে এসে বসতে ফাইজা এসে তাকে বাঘিনীর মতো ধরে। দরজা লক করে বলেন, ইলমাকে এত মাথায় তোলার কি আছে? দোষ ওর কম ছিল নাকি? আমার ছেলেকে তো অত আদর করো না তুমি। এই সরো, তোমার এসব কথাবার্তা শোনার জন্য বসে নেই আমি। আমার মেয়ে তোমার কি এমন ক্ষতি করেছে যে ওকে সহ্য করতে পারো না তুমি? সূর্যের কথা উঠছে কেন? ওর অন্যায় তুমি চোখে দেখো না? ফাইজা, আর একটা কথাও না। যদি বলো তাহলে রুম থেকে বেরিয়ে যাও। আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমা তোমার জীবনের সব, আমি আর আমার ছেলে কিছু না। তুমি যেটা মনে করতে পারো। ইনান, তুমি বেশি বলছো না? ইলমার জন্য তোমার চোখে যত টান, আমার ছেলের জন্য তত টান দেখিনি আমি। ইনান শেখ সেসব তোয়াক্কা করেন না। রুমের দরজা খুলে বাইরে আসেন। ইলমার রুমের দরজায় নক করতে ইলমা জবাব দেয়, দরজা খোলা আছে। ইনান শেখ ভেতরে প্রবেশ করেন। ইলমা পড়তে বসেছে। সামনে চেয়ার টেনে মেয়ের মুখোমুখি বসেন তিনি। ইলমা বাবাকে দেখে জিজ্ঞাসা করে, কিছু বলবে? না, পড়ালেখা কেমন চলছে মা? ভালো। মন দিয়ে পড়ো, সামনে টেস্ট এক্সাম আসছে। পড়ছি বাবা। ইনান শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। রুম থেকে বেরিয়ে তারেক মাহমুদের সাথে বসে খোশ গল্পে মেতে ওঠেন। সবসময় তাদের দুই ভাইয়ের বন্ডিং দারুণ। ইনান শেখ তাদের নতুন হাউস নিয়ে কথা তোলেন। তারেক মাহমুদ ভাইয়ের কথায় সায় দিয়ে বলেন, নতুন বাড়ির কাজ শেষ হলে এই বিল্ডিং এর পাশে যে মাঠটা আছে সেটার বাড়ির কাজে ধরবো। না, এটা থাকুক আদনানের জন্য। সব তুমি করে দিলে ও তাহলে কি করবে? দায়িত্ব আর স্বপ্ন দুটো জিনিস ওকে উপলব্ধি করতে হবে। ওর থেকে আমি বেশি কিছুর আশা করি না ইনান। ও জীবনে কিছুই করতে পারবে না। ওর মতন বখাটা ছেলে দুইটা দেখিনি আমি। এসবের কারণ কি ভাইয়া? আদনানকে বোঝাও তুমি, এখনো সময় আছে ভালো হওয়ার। দেখো না তারা জবাব দেয়, ওর সাথে কথা বলা মানে মুখ নষ্ট করা। তারেক মাহমুদের কথা ইনান শেখ কিছু বলার মতো খুঁজে পাননি। ফরিদা পারভিন এসে বলেন, আদনানের বিয়ে করাই দাও, যখন বইয়ের দায়িত্ব নিব সব ঠিক হইয়া যাইব। আরে মা, এসব কি বলছো তুমি? ওর যা জেদ, পরে দেখা যাবে 2 দিন ভালো, 3 নাম্বার দিন বউকে চড়থাপ্পড় মেরে বাপের বাড়ি পাঠিয়ে দিবে। বদনাম হবে আমাদের। ওর কাছে মেয়ে বিয়ে কে দেবে? শুধু বাপের টাকা দেখে? ওর মতন বেয়াদবের কাছে কোনো ভালো জ্ঞানী তার বাবা মেয়ে তুলে দিবেন না। ঘড়ির কাঁটা রাত 10:30। সবে ডিনার করে রুমে ফিরেছে আদনান। ঠিক 10টায় ডিনার করার টাইম তাদের। 10:30টার মাঝে সবাই যে যার রুমে। রিয়ানা কল দিয়েছে। আদনান কল রিসিভ করতে রিয়ানা জবাব দেয়, আগামীকালকে মিট করতে পারবে? কেন, কি হয়েছে? আর্জেন্ট। এখন বলো। আরে তুমি কি না কি বলো? এই নাটক বন্ধ করে বলো কি বলবে। বিয়ে করতে চাই। হোয়াট? মাথা ঠিক আছে তোমার? কেন, তুমি বিয়ে করবে না? রিয়ানা, তুমি পাগল? আমি এখন স্টুডেন্ট, বাপের টাকায় চলি। সেখানে তোমাকে বিয়ে করে তোমার দায়িত্ব নেওয়া চারটিখানি কথা না।
তো কি হয়েছে? আমি এখন বিয়ে করছি না। তোমার বিয়ে করার শখ হলে নতুন কাউকে দেখতে পারো। তোমার বাপকে বলো স্যালারি দিতে। এছাড়া তুমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছো কেন? তেমন কারণ নেই, ইচ্ছে হয়েছে সেজন্য। এইসব কেমন ইচ্ছে? জানি না। রিয়ানের কথা অদ্ভুত শোনালো। আদনানের খটকা লাগে, পুনরায় জিজ্ঞাসা করে, এনিথিং রং? না, সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই, জাস্ট বললাম তোমায়। আচ্ছা, ব্রেকআপ করতে চাও? কেন, আমাকে ভালো লাগছে না? এরকম কিছু না, যদি ব্রেকআপ নিতে চাও আমার কোনো সমস্যা নেই। এই রিলেশন আমি সিরিয়াসলি নিয়েছি আদনান, তুমি ভালো হয়ে যাও, আমি অপেক্ষা করব তোমার জন্য। তুমি পরে কষ্ট পাবে। আমাকে সিরিয়াস নিও না, আর না অপেক্ষা। আদনানের কাছে মেয়ে মানুষ টিস্যুর মতো, সো বি কেয়ারফুল। কথাটা বলে আদনান কল কেটে দেয়। ব্যালকনিতে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের পানে তাকায়। ধরিত্রীতে আলো রেখা টানতে সুপ্রভাতের সূচনা ঘটেছে। স্নিগ্ধ বাতাস, সতেজ প্রকৃতি, সব মিলিয়ে মিষ্টি একটা সকাল। ফজরের নামাজ শেষ করে সবার জন্য চুলায় চা বসিয়েছে ইলমা। একটু পর রেডি হয়ে প্রাইভেটের জন্য ছুটবে। বাকিরা কেউ উঠেছে, কেউ উঠেনি। ফরিদা পারভিন নামাজ পড়ে শুয়েছিলেন। ইলমা চা ফ্লাক্সে ভরে ডাইনিং টেবিলের উপর রাখে, নিজের কাপ নিয়ে রুমের দিকে এগোতে যাবে, তখন ঈশিতা আসে লিভিং রুমে। ইলমা তাকে দেখে আওড়ায়, সবার জন্য চা বানিয়েছি, বলে দিও ফ্লাস্কে আছে। তুমি বসো, আমি নাস্তা বানাচ্ছি। মা উঠেনি? কণ্ঠস্বর কাঁপছে ইলমার। ঈশিতা মাথা নাড়িয়ে বলে, তারা নেই। ইজাজের স্কুল অফ নাকি? মনে হয়। আচ্ছা, আমি বাইরে খেয়ে নিব, তোমার এখন তাড়াহুড়ো করে কষ্ট করতে হবে না। আরে, তৃপ্তি আদনানও তো নাস্তা করবে। ইলমা কথা বাড়ায় না, মাথা নাড়ি সোজা নিজের রুমে যায়। চায়ের কাপ নিয়ে ব্যালকনিতে আসতে একটা হিমশীতল বাতাস গায়ে বাড়ি খায়। ইলমা প্রাণ ভরে শ্বাস নিয়ে আকাশের দিকে তাকায়। সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে চায়ে চুমুক দেয়। অজানা কারণে মনটা ভার হয়ে আছে তার। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই ইলমা হু হু করে কেঁদে উঠে চায়ের কাপটা টেবিলের উপর রেখে ব্যালকনিতে গ্রিলে হাত রাখে। আকাশের দিকে তাকিয়ে আওড়ায়, মিস ইউ মা, আই রিয়েলি মিস ইউ। কথাটা বলে চোখের অশ্রু ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। নিজেকে স্বাভাবিক করে অর্থ চা ভর্তি কাপটা নিয়ে রুমে আসে। টেবিলের উপর সেটা রেখে তৈরি হতে চলে যায়। কলেজ ড্রেস গায়ে এক গলিয়ে হিজাব বেঁধে নেয়। ব্যাগ গুছিয়ে ঘড়িতে সময় দেখে সে। রুম থেকে বের হবে এমন সময় ইনান শেখ ইলমার রুমে আসে। মেয়েকে দেখে একগাল হাসেন ইনান শেখ। ইলমা বাবাকে দেখে মলিন মুখে হাসি টানে। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, গুড মর্নিং বাবা। গুড মর্নিং ইলমা, নাস্তা করেছো মা? ইলমা হাত ঘড়ি দেখে বলে, না, বাইরে করে নিব, সময় নেই এখন। না, নাস্তা করে বের হবে। ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, নাস্তা এখনো তৈরি হয়নি, বড় আম্মু একা নাস্তা তৈরি করতে সময় লাগছে। ইনান মাহমুদ কিছুক্ষণ চুপ থেকে বলেন, আজকে একটা প্রাইভেট পড়াতে হবে না। আরে ব্যাপার না, অভ্যেস আছে, তুমি নাস্তা করে অফিস যেও, আমি গেলাম। কথাটা বলে তারা দেখে ইনান মাহমুদকে পাশ কাটিয়ে ইলমা রুম থেকে বেরোতেই আদনানের মুখোমুখি হয়। ইলমার রুমের অপোজিটের রুমটা আদনানের, ব্যালকনি প্রায় পাশাপাশি। যদিও রুম নিয়েও তাদের ঝামেলা হয়েছিল, কারণ সবার রুমে থেকে ইলমার রুমটা আলাদা এবং সুন্দর। আদনানের সেই রুমটা পছন্দ হয়েছিল, কিন্তু ইলমা রুমটা নেওয়ায় বেশি কিছু বলতে পারেনি। চাইলে আদনান জেদ করে সেই রুমটা নিতে পারত, কিন্তু নেয়নি। দুজনের চোখাচোখি হতে ইলমা দ্রুত পায়ে মেন ডোরের সামনে আসতেই আদনান চেঁচিয়ে বলে, নাস্তা না করে সুরের মতো পালাচ্ছিস কেন? ইলমার হাঁটা থেমে যায়, ঠোঁট অসম্ভব রকমের কাঁপছে। আদনান এগিয়ে আসে। ইলমা পেছনে ঘুরতে আদনানের তীক্ষ্ণ দৃষ্টি এসে ইলমার মুখশ্রীতে স্থির হয়। আদনান তখন চিৎকার করে বলে, আম্মু নাস্তা হয়নি? মেলিসা তো নাস্তা না খেয়ে পালিয়ে যাচ্ছে। তৃপ্তি কোথায়? আদনানের চিৎকার শুনে তৃপ্তি চুলে বিনুনি করতে করতে লিভিং রুমে আসে। ইনান শেখ আদনানকে দেখে বিরক্ত হয় কিছুটা। ফরিদা পারভিন এসেই বলেন, যারাটা খাওন নিয়ে এত ফাঁকিবাজি করে, নাস্তা না কইরা কি এর পড়ালেখা? ইলমা বিপাকে পড়ে যায়। ইনান শেখ মেয়ের দিকে তাকান। ইলমা অস্বস্তি নিয়ে বলে, আমার দেরি হয়ে যাচ্ছে। ঈশিতা কিচেন থেকে বেরিয়ে এসে বলে, ইলমা বসো, নাস্তা হয়ে গেছে। ইলমা মাথা নাড়িয়ে পা বাড়াতে গেলে আদনান ধমকে বলে, মেলিসার বাচ্চা বেশি পড়ালেখা দেখাতে আসলে বিদ্যাসাগর নিয়ে চুবি আনবো। ইলমা জবাব দেয় না, বলা যায় জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। কেন যেন আদনানের সাথে কথা বলতে ইচ্ছে হয় না তার। মানুষ বুঝে এভাবে মন থেকে উঠে যায়। ইনান শেখ ইলমাকে আদেশের সুরে বলেন, টেবিলে বসো, একটা প্রাইভেট না পড়ালে কিছু হবে না। যারা আয় তো। কথাটা বলে ইলমার হাত ধরে টেনে চেয়ারে নিয়ে বসান। বাকিরাও একে একে চেয়ার টেনে বসেছে। আদনান বসেছে ইলমার মুখোমুখি চেয়ারে। একটা চায়ের কাপ নিয়ে ফ্লাক্স থেকে চা ঢেলে সেটা মুখে তুলে। আজকের চাটা অন্যরকম লাগলো। আদনান আর চোখে ইলমাকে দেখে জিজ্ঞাসা করে,
আজকের চা কে বানিয়েছে? ইলমা মৌনতা বজায় রেখে জবাব দেয়। আমি বানিয়েছি। আদনান আর কিছু বলে না। তারেক মাহমুদ আসেন, ইজাজও আসে, সবাই বসতে নাস্তা খাওয়া শুরু করে। এর মাঝে তৃপ্তি বলে, বাবা আমি আর ইলমা মেলায় যাব। তারেক মাহমুদ মেয়ের কথায় ভ্রুদয় কুচকান, রুটি ছিটতে ছিটতে জবাব দেন, আমি ব্যস্ত, তোমার চাচিও ব্যস্ত, একা একা কিভাবে যাবা? তৃপ্তির সাথে সাথে জবাব দেয়। ভাইয়াকে বলো না। ইনান শেখ আদনানের দিকে তাকান। আদনান ভাবলেশীন হয়ে নাস্তা খাচ্ছে। তৃপ্তির কথায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি সে। তারেক মাহমুদ বলেন, আদনান তো প্রেম কোম্পানির ম্যানেজার, ওর সময় আছে নাকি তোমাদের নিয়ে মেলায় যাওয়ার? আদনান বিরক্ত হয়, কাঠখোট্টা কণ্ঠে জবাব দেয়। সুন্দরভাবে বলতে পারো না? দিলে তো মেজাজটা চড়িয়ে। তখন তৃপ্তি জবাব দেয়, প্লিজ ভাইয়া চলো না। আদনান জবাব দেয় না, বাকিরা তার দিকে তাকিয়ে আছে। ফরিদা পারভিন বলেন, আদনান নাতি রাজি হও, তৃপ্তি একটা আবদার করলো। আদনান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে জবাব দেয়, বেশ তো, কবে যাবে তৃপ্তি? আগামীকালকে। কার নাকি ট্রেন? আদনানের কথায় তৃপ্তি ইলমার দিকে তাকায়, আদনানও ইলমার দিকে তাকায়। ইলমা কিছুক্ষণ চুপ থাকলে তৃপ্তি বলে, ইলমা বল। ট্রেন দিয়ে যাব। ইলমার কথায় তৃপ্তি জবাব দেয়, ট্রেনে যাব। বাকিরা তেমন কিছু বলেনি। ইনান শেখও তেমন কিছু বলেনি। আদনান যে রাজি হয়েছে সেটাও অষ্টম আশ্চর্যের ব্যাপার স্যাপার, কিন্তু হুট করে রাজি হলো কেন ভাবছেন ইনান শেখ। আদনান নাস্তা খেয়ে রুমে চলে যায়। তৃপ্তি ইলমা একসাথে বেরোয় কলেজের উদ্দেশ্যে। আদনান রুমে এসে জেবিনকে কল দেন। রিসিভতে ঘুম জড়ানো কণ্ঠে জেবিন শুধায়, কি হয়েছে আদনান? জেবিন মেলা যাবা? কি ওই যে ভিড় আর থার্ড ক্লাসদের মাঝে? কণ্ঠস্বরের বিরক্তি সুস্পষ্ট। আদনান মেজাজ হারায়, পাঁচ খায় কণ্ঠে বলে, রাতে কয় প্যাক গেলিস? কি মাল খাইনি, তুমি আসোনি তাই। জেবিনের কথায় আদনান মনে মনে তাকে বিশ্রী কয়েকটা গালি দেয়। কল কেটে ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। বিরক্ত লাগছে সবকিছু। রেডি হয়ে বাইক নিয়ে বেরোয় একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আজকে একটা মেয়ের সাথে দেখা করবে সে। ফেসবুকে আলাপ, মেয়েটা এই শহরেই থাকে, তেমন করে দেখা হয়নি। বলা যায় ফার্স্ট ডেট আজকে। যেহেতু ফার্স্ট ডেট এই মেয়েটার সাথে, সেজন্য চকলেট এবং ফুলের একটা বড় বাকেট বানিয়ে নেয়। সেটা নিয়ে ছুটে গন্তব্যের উদ্দেশ্যে। আদনান যেতে যেতে দেখে মেয়েটাও এসেছে সবে। পিক দেখায়, চিনতে অসুবিধা হয়নি। আদনানকে দেখে মেয়েটা মুচকি হাসে। ছবির আদনান আর বাস্তবের আদনানের মাঝে পার্থক্য বলতে ছবির থেকে বাস্তবে বেশি সুদর্শন ছেলেটা। ফর্সা, মুখ ভর্তি ছোট ছোট খোঁচা দাড়ি, ধূসর রাঙা আঁখি যুগল, জিম করে পেটানো শরীর, ভীষণ সুন্দর লাগছে তাকে। আদনান মেয়েটাকে দেখে বলে, হাই এসপি। ইম্পি হাত তুলে হ্যালো বলে। আদনান ফুল এবং চকলেটের বাকেটটা ইস্পির দিকে এগিয়ে দেয়। গিফট পেয়ে ইস্পি খুশি হয়ে ধন্যবাদ দেয়। দুজন পিকচার তুলে কথাবার্তা বলে সুন্দর একটা সময় কাটায়। জয় আবরণ তার দলের কয়েকটাকে আদেশ দিয়েছে আদনানের 14 পুরুষের ঠিকুজি বের করার জন্য। পরিবার এক একটা সদস্যদের সব ডিটেলস চায়। অনেক তো হলো আদনানের জিতের খেলা, এবার আবরণ বড়সড় গেম খেলতে চাইছে। আদনান কল্পনাও করতে পারবে না ঠিক কী হতে চলেছে সামনে। সকালবেলা গার্ডেনে বেতে চেয়ারে বসে সিগারেট টানতে টানতে জেভিনকে মেসেজ দেয় আবরণ। তার সাথে এক রাত ক্লাবে কাটানোর জন্য। কি রিপ্লাই আসবে তার জানা নেই। যদি রিজেক্ট করে তো জোর করে হলেও জেভিনকে তার বেডে আনবে। পাশাপাশি রিয়ানার উপরও তীব্র নজরদারি রাখা হচ্ছে আবরণের। জহির আহমেদ আসেন সিগারেট হাতে। ছেলের সামনে চেয়ারে বসে জহির আহমেদ বলেন, রায়হানকে বলেছিলাম প্রপার্টিটা দিয়ে দিতে, রাজি হয়নি। তোমার প্ল্যান কি? জয় কপালে ভাঁজ ফেলে বলে, কি আবার কেড়ে নেব? কেস করলে? তোমার পাওয়ার কি ভুলে গেছো বাবা? ওনাকে শহর থেকে হটানো কোনো ব্যাপার না জয়ের কাছে। তুমি শিওর ওখানে বার দিলে চলবে? আমার বারের স্পেশাল গেস্ট তুমি হলে নিশ্চয়ই চলবে। আমার একটা পেস্ট্রিজ আছে, উল্টাপাল্টা বলছো কেন? মদ গেলার সময় মনে থাকে না? হুশ, মাল ছাড়া চলা যায় নাকি? মাল আর মহিলা দুটোর একটা ছাড়াও চলা যায় না বাপ। দুটি পুরুষের জন্য অপরিহার্য। ছেলের কথায় কি যেন মজা পেলেন জহির আহমেদ। ওনার সাথে দুজন হো হো করে হেসে ওঠে। জয় সিগারেট শেষে টান দিয়ে সেটা ঘাসের উপর ফেলে ভেতরে চলে যায়। মেন রোড দিয়ে প্রবেশ করতে একটা কাজের মেয়ে চোখে আসে তার। জয় তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটার শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে। মেয়েটার বয়স 24 বা 25 হবে। মেয়েটার নাম রাহেলা। বিবাহিত একটা বাচ্চাও আছে। মাঝে মধ্যে বাচ্চাটা নিয়ে আসে, আবার মাঝে মধ্যে রেখে আসে। আজকে আনেনি বাচ্চাকে। জয় আশেপাশে তাকিয়ে মেয়েটাকে বলে, তোমার বাচ্চা কোথায়? রাহেলা টেবিল মুছছিল। জয়ের কথায় চকিতে তাকায়, জবাব দেয়, জি না স্যার, অসুখ বানছে, এর জন্যই আনি নাই। ও, ডক্টর দেখাওনি? বিকেলে নিমুনে স্যার।
বাবার কাছে রেখে এসেছো নাকি? হ, দুইজনেই অসুস্থ স্যার। জয় আবরণ ঠোঁট কামড়ে হেসে ওঠে। রাহেলা নিজের কাজে মনোনিবেশ করতে জয় আদেশ করে। আমার কফিটা নিয়ে রুমে আসো রাহেলা। শেষের নাম উচ্চারণের সময় কণ্ঠস্বর কিছুটা টান মারে জয়। জয় রুমে এসে পায়চারি করছে অবিরত। রাহেলা এসে কফি টেবিলের উপর রাখতে জয় দরজা লক করে। রাহেলা পিছনে ফিরে কেঁপে ওঠে। জয় এগিয়ে আসে, পরনে শুধু একটা ট্রাউজার, উদম গা। রাহেলার কাছাকাছি এসে তার হাত দুটো খপ করে ধরে নেয় জয়। রাহেলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি করছেন স্যার? হুশ। জয়ের কণ্ঠস্বর অন্যরকম শোনালো। রাহেলা এবার কেঁদেই দেয়। জয় বিরক্ত হয়ে বলে, বিনিময়ে তোমার মেয়ের চিকিৎসার টাকা দেব, সাথে তোমার জামাইয়ের চিকিৎসার 1 মাসের খরচ বহন করব। আমার এসব কিছুই লাগবে না, ছাড়ুন আমায়। চুপ। জয় যেটা চায় সেটাই হয়। মুখ খুলবি তো গুম করে দেব। জয় কি জিনিস সেটা নিশ্চয় জানিস। রাহেলা কাঁদছে, ছোটার জন্য ছটফট করছে। বারবার অসুস্থ স্বামী এবং অসুস্থ বাচ্চার চেহারা চোখে ভাসছে। এই মালিকগুলো এমন কেন? কাজ করে বলে কি কিনে নিয়েছে? জয় ধীরে ধীরে রাহেলার বিভিন্ন অঙ্গে হাতের স্পর্শ দিচ্ছে। খুব অল্প সময়ের মাঝে জয়ের স্পর্শ গভীর হয়ে যায়। রাহেলা ছোটার জন্য ছটফট করে, কিন্তু পারে না। নরপিশাচের সাথে সে ক্ষুদ্র একটা পিঁপড়ে মাত্র। 50,000 টাকার একটা বান্ডেল রাহেলার মুখের উপর ছুঁড়ে মেরেছে জয় আবরণ। রাহেলা ফুপিয়ে কাঁদছে। জয় বিরক্ত হয়, ধমকে বলে, একটা শব্দ করলে গলা চেপে ধরব। মরণের পর যত পারিস কাঁদিস। আর হ্যাঁ, এসব কাউকে কোনোদিনও বলতেও যাবি না, না হলে তোর সাথে সাথে তোর পরিবারও 3 হাত মাটির নিচে থাকবে। এখন বেরো রুম থেকে। জয়ের ধমকে রাহেলা কেঁপে ওঠে। ফ্লোরে পড়ে আছে টাকার ব্যান্ডেল। সেদিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। জয়ের দেওয়া টাকাটা হারাম কাজের বিনিময়, সেটা জোর করেই হোক। হারাম টাকা রাহেলার জন্যে। একজন স্ত্রী এবং মা হয়ে পরিস্থিতির শিকার সে। তবে হারাম টাকা দিয়ে মেয়ের বা স্বামীর চিকিৎসা করাবে না। 2 ফোঁটা অশ্রু এবং দীর্ঘশ্বাস খোদার দরবারে জমা দিয়েছে সে। তিনি নিশ্চয়ই ন্যায় বিচারক। রুম থেকে বেরিয়ে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে নেয় সে। তবুও মনের মধ্যে তোলপাড় হচ্ছে। সে তার অসুস্থ স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। না, সে পরিস্থিতির শিকার হয়েছে। নিচে আসতে জয়ের আম্মু সাহেলা পুষ্প রাহেলাকে জিজ্ঞাসা করেন, এত দেরি হলো কেন? জয় কি রুমে? রাহেলা দম নিয়ে জবাব দেয়, জি, রুম গুছিয়ে দিছিলাম, ছোট সাহেব বারান্দায় ছিলেন। রাহেলার কথায় সাহেলা পুষ্প জবাব দেয়, কিচেনে যাও। রাহেলা মাথা নাড়িয়ে কিচেনে যায়। মধ্যাহ্ন দুপুর। বাইরে উত্তপ্ত রোদের জন্য পরিবেশ অনেকটাই গরম। বসন্ত চলছে, তো রোদের তাপমাত্রায় বাড়ছে। লাঞ্চ করে মেলা যাওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছে তৃপ্তি এবং ইলমা। দুজনেই লং গাউন সাথে হিজাব বেঁধে মাস্ক দিয়ে মুখ ঢেকে নেয়। সুন্দর শালীনভাবেই তৈরি হয়েছে দুজন। আদনান নিজেও রেডি হয়ে লিভিং রুমে আসে। আদনান আসার পেছন দিয়ে তৃপ্তিও আসে। ইলমা তখনও রুম থেকে বের হয়নি। আদনান সোফায় বসে ফোন স্ক্রল করছে, তৃপ্তিও ফোন ঘাঁটছে। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর ইলমার আগমন হয়। আদনান উঠে দাঁড়ায়, ইলমাকে আর চোখে পরখ করে নেয়। অশ্লীলতার যুগে এসে এখনও যে দুজন শালীনভাবে চলাফেরা করছে, এটাই বা কম কি? আদনান তো বাইরে মডার্ন মেয়ে দেখতে দেখতে চোখ ঝলসে গেছে, সেজন্য সেসবে আগ্রহ পাচ্ছে না সে। একটা সময় মনে উপলব্ধি হয় সেসব মডার্ন মেয়ে প্রেমিকা হিসেবে পারফেক্ট, লাইফ পার্টনার হিসাবে না। লাইফ পার্টনার হিসেবে ওভার স্মার্ট বা অতিরিক্ত মডার্ন মেয়ে না, বরং শালীন এবং ব্যাকডেটেড মেয়েই পারফেক্ট। পোশাক এমন একটা জিনিস যেটা আপনাকে সোসাইটিতে উপস্থাপন নয়, পারিবারিক শিক্ষা, রুচি, পছন্দ সবটারই পরিচয় বহন করে। দুজন রমণী নিয়ে বেরিয়েছে আদনান। দুজনেই তার বোন। আদনানের রুলসে মেয়ে মানুষ নিয়ে বেরোনোর লাইনটা কাট, কিন্তু আজকে সেটা যোগ হলো। বাসার সামনে থেকে রেল স্টেশনের উদ্দেশ্যে রিক্সা ধরে 3 জন। আদনান উপরে বসেছে, তার সামনে তৃপ্তি, পাশে ইলমা বসা। বাইক নেওয়ার পর রিক্সায় ঘোরা হয়নি তার। তবু তপ্ত রোদে কিছুটা হলেও ক্লান্তি লাগছে আদনানের। মনে মনে ভাবছে মেলায় গিয়ে সে করবেটা কি? বউ নেই যে কিছু কিনে আনবে? যেই গার্লফ্রেন্ড এসব মেলা জিনিসপত্র পছন্দ করবে না। কাউন্টার থেকে 3টে টিকিট নিয়ে ট্রেনের জন্য দাঁড়িয়েছিল 3 জন, কারণ নির্দিষ্ট সময় ট্রেন আসে। আদনান বারবার হাত ঘড়ি দেখছে কখন ট্রেন আসবে। তৃপ্তি ইলমা দাঁড়িয়ে কিছু একটা নিয়ে কথা বলছিল। আদনান সেসবে আগ্রহ দেখায় না। ট্রেনের জন্য একজন ভদ্রলোক এবং তার মেয়ে এসে দাঁড়িয়েছিল আদনানের পাশে। আদনান তৃপ্তিদের দিকেও তাকাচ্ছে, কখনো ফোন স্ক্রল করছে, কখনো বা আশেপাশে তাকাচ্ছে। নিজের পাশে সুদর্শন একটা যুবক দেখে ভদ্রলোক কথা বলার লোভ সামলাতে পারেনি। বেশভূষায় ভদ্র পরিবারের ছেলে মনে হয়েছে, সেজন্য আগ বাড়িয়ে জিজ্ঞাসা করেন, কোথায় যাচ্ছো বাবা? মেলায় যাচ্ছি। কথাটা বলে ভদ্রলোকের চোখের দিকে তাকায় আদনান। পাশের মেয়েটার দিকে নজর দেয় সে। ভদ্রলোক পুনরায় বলে, বাসা কোথায় তোমার? আপনার মেয়ে মানে? মুহূর্তে ভদ্রলোকের চোখে মুখে পরিবর্তন আসে। আদনান ভদ্রলোকের মেয়ের দিকে তাকিয়ে শীষ বাজায়।
ভদ্রলোক রাগ দেখিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমার মেয়েকে ইপটিজিং করছো নাকি আমাকে? অবশ্যই আপনার মেয়েকে। বেয়াদব ছেলে, বাসায় কি মা বোন নেই? বই ছাড়া সবই আছে। তৃপ্তি এগিয়ে আসে, পেছন দিয়ে ইলমাও আসে। তৃপ্তি এসে আদনানকে জিজ্ঞাসা করে। কি হয়েছে ভাইয়া? ভদ্রলোক তৃপ্তির দিকে তাকায়, শুধু দুটো চোখ নজরে আসে। পাশে ইলমাকেও একবার পরখ করে। দুজনের বেশভূষায় একই, প্রায় ননদ ভাবি হতে পারে। যেহেতু তৃপ্তি আদনানকে ভাইয়া ডেকেছে, তাহলে পাশের মেয়েটা নিশ্চয়ই বউ হবে। এক মুহূর্তের জন্য আদনানের বলা বউ ছাড়া সবই আছে কথাটা মাথা থেকে উড়ে গেছে। ভদ্রলোক তেজিস্বরে ইলমাকে উদ্দেশ্য করে বলেন, এই মেয়ে, কেমন বর নিয়ে ঘর সংসার করছো? তোমার বর আমার মেয়েকে ইপটিজিং করার সাথে আমাকেও ইপটিজিং করছে। তৃপ্তি ইলমা দুজনেই অবাক হয়। তৃপ্তি হতভম্ব হয়ে যায়, আদনান নিজেও বেকুব হয়ে যায়। ইলমার জবাব না পেয়ে ভদ্রলোক চটে বসেন। আঙ্গুল দিয়ে ইলমাকে ইশারা করে বলে, তোমাকেই বলছি, এরকম বেয়াদবের সাথে এখনো টিকে আছো কিভাবে? আদনান ভদ্রলোককে উদ্দেশ্য করে বলে, টাকা হওয়ার সাথে সাথে বুদ্ধিটা খসে পড়ে গেছে আপনার। আপনার মেয়েকে বিয়ে দিবেন। বিয়ে করব। এখনো বিয়ে সাথে করিনি আমি। ওরা দুজনের একজন আমার বোন, আরেকজন আরেক ব্যাটার বউ। তবে ভদ্রলোকের মেয়ে আদনানকে উদ্দেশ্য করে বলে। সাথে সাথে ভদ্রলোক ধমক দেন মেয়েকে। ধমক খেয়ে মেয়েটা চুপসে যায়। চোয়াল শক্ত করে আদনানকে থ্রেট দেন। তোমার নামে ইপটিজিং এর মামলা দেব আমি। আদনান ক্রুড়ো হেসে বলে, কোন থানায় দিবেন? পাশেরটায়। ওটা আমার শ্বশুর বাড়ি। মজা করছো বেয়াদব ছেলে? না, এরকম 4টা থানা ছাড়িয়ে আদনানের শ্বশুর বাড়ি। বাই দ্য ওয়ে, আমার বাবা এখানকার চেয়ারম্যান। সো ভেবেচিন্তে থ্রেট দেবেন। আদনানের কথা শুনে আর এক মুহূর্ত দাঁড়ায়নি ভদ্রলোক। নিজের মেয়েকে নিয়ে চলে যান। আদনানের শ্রীমার্কা ব্যবহারে লজ্জা পায় ইলমা, সেই সাথে বিরক্তি এবং তৃষ্ণা তো জমেছে। এই আদনানটা কেন এমন? যেখানে যাবে ঝামেলা একটা পাকাবে। মেয়ে মানুষ নিয়ে কথা না বললে নাই। ইলমা মনে মনে আদনানকে বকা দেয়। তার জীবনে এরকম লো পার্সোনালিটির প্লে বয় সে দেখেনি। যদি প্লে বয় হিসেবে কোনো অ্যাওয়ার্ড থাকে সেটা আদনান পাবে, এটা তারই প্রাপ্য। ট্রেন আসতে দুজনকে নিয়ে ভেতরে যায় আদনান। সিট প্রায় বুকিং। ব্যাপারটা দেখে মেজাজ হারায় আদনান। টাকা দিয়ে টিকিট কেটে লাভটা হলো কি? অনেক খোঁজাখুঁজি করে তৃপ্তি এবং ইলমার জন্য দুটো সিট পায় আদনান। পাশে আরেকটা মেয়ে বসা। তৃপ্তি মেয়েটার পাশে বসে। তৃপ্তির পাশে এবং সাইডে বসে ইলমা। ইলমার পাশে আদনান দাঁড়িয়ে রয়, কারণ ট্রেনে মানুষ আসা যাওয়ার মাঝে থাকে। কেউ যদি ব্যাট টাচ করে, সেজন্য ইলমার পাশে দাঁড়িয়ে ফোন কলে ব্যস্ত হয়ে পড়ে সে। তবে মাঝে মধ্যে আর চোখে দুজনকে দেখছে সে। 10 মিনিটের মাঝে স্টেশনে আসে ট্রেন। তারা তিনজন ট্রেন থেকে নামে। ইলমা তৃপ্তির হাত ধরে হাঁটছে। পেছনে আদনান আসছে। মেলার গেট দিয়ে প্রবেশ করতে ইলমার ঠোঁটের কোণে মুচকি হাসি। আদনান দুজনকে নিয়ে সামনে এগোয়। তৃপ্তি এবং ইলমা দুজনে চুড়ি এবং ঝুমকা দোকানে দাঁড়ায়। আদনান আশেপাশে চোখ বুলায়। সবই এখানে মেয়ে মানুষের জিনিসপত্র, যেগুলো সম্পর্কে তার আইডিয়া শূন্য। তবে ঝুমকা চুড়ি কমন জিনিস। ইলমা তৃপ্তি দুজনাই দেখে দেখে চুড়ি ঝুমকা নিচ্ছে। ঈশিতা এবং ফাইজার জন্যও নিয়েছে। আদনান পাশে দাঁড়িয়ে দেখছে তাদের কাণ্ড। দুজনের চুড়ি নেওয়া হতে সামনে এগোয়। আদনান তখনও চুড়ির দোকানে দাঁড়িয়ে একজোড়া চুড়িতে হাত রাখে। ইলমা তৃপ্তি মেলা ঘুরছে, পেছনে আদনানও আসছে। হুট করে ইলমা একটা শাড়ির দোকানে যায়, যেখানে বিভিন্ন রকমের শাড়ি দেখা যাচ্ছে। ইলমা একটা লাল শাড়ি হাতে নেয়। সমস্যা হলো শাড়িটা তার পছন্দ হলেও নিচ্ছে না। সে কি বউ নাকি যে লাল শাড়ি পরবে? শাড়িটা নতুন বউদের জন্য পারফেক্ট। ইলমা শাড়িটা হাতে নিয়েও রেখে দেয়। তৃপ্তি ইলমাকে বলে, রেখে দিলি কেন? নতুন বউদের শাড়ি নিয়ে আমি কি করব? ইলমার কথায় আদনান সেই শাড়িটার দিকে তাকায়। তখন তৃপ্তি বলে, অন্যটা দেখ। না, শাড়ি কিনলে বকা খাবো। তৃপ্তি নিজেও মিইয়ে যায়। শাড়ি কেনা ফাইজা তেমন একটা পছন্দ করে না। শাড়ির দোকানের থেকে সরে ফুচকা খাওয়ার জন্য একটা দোকানে যায় দুজন। আদনান ফুচকার দোকান থেকে নাক ছিটকায়। তৃপ্তি বিরক্তি হয়ে বলে, সমস্যা কি? এসব দেখতে হবে না, বাইরে গেলে রেস্টুরেন্টে খাবো তোদের। না, তুমি না খেলে নাই, আমরা খাবো। ওয়াক, এগুলো কিভাবে বানায় জানিস? এই সরো। তৃপ্তির কথায় আদনান বিরক্ত হয়। দুজনকে দোকানে বসিয়ে বলে, তোরা থাক, 2 মিনিটে আসছি। কোথায় যাচ্ছ? তৃপ্তির কথায় আদনান বিরক্ত হয়ে বলে, সেটা তো না জানলেও হবে। ইলমা একটা টু শব্দও করেনি। আদনানের কথা শেষ করে কোথায় যেন হারিয়ে গেল। দুজনের ফুচকা খাওয়া শেষ হতে আদনানের আগমন হয়। আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে মেলার প্রাঙ্গণ ছাড়ে তিনজন। আদনান বলছে গাড়ি দিয়ে যাবে, ইলমা ট্রেন দিয়ে ফিরবে বলে জানিয়েছে। এই নিয়ে দুদণ্ড তর্ক হলেও ইলমার কথাই মেনে নিয়েছে আদনান। সন্ধ্যার ট্রেন ধরে স্টেশনে আসে তারা। রিক্সা নিয়ে সোজা বাড়িতে চলে আসে। আদনান বাড়িতে এসে দেরি করেনি, সোজা বাইক নিয়ে বেরিয়ে যায়। কল দিয়ে সেজানকে আসতে বলেছে মোড়ে।
রাত 11টায় জেভিন আদনানকে মেসেজ দিয়েছে মূলত ক্লাবে আসার জন্য। আদনানও না করেনি, মেসেজ দেখেই ক্লাবে চলে গেছে। তবে আজকে আর জেভিনের সাথে নাচানাচি করেনি, বরং এক কোণে বসে বোতল শেষ করেছে। আদনানের পরিবর্তনে জেভিন বিরক্ত হয়। এসে হাত ধরতে ধরতে আদনান হাত ছুঁড়ে ফেলে দেয়। জেভিন জবাব দেয়, কি হলো, ডান্স করবে না? দূরে সর আমার থেকে, এখানে লাঙ্গের অভাব পড়বে না। যা তাদের সাথে ড্যান্স কর। আদনানের কথায় জেভিন রেগে আগুন। কলার চেপে ধরে বলে, তোদের ছেলেদের সমস্যা এখানেই, পাশের রুমে চল। আদনান নিজের কলার থেকে জেভিনের হাত সরায়, উঠে দাঁড়ায়। জেভিন অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে আদনানের দিকে। আদনান কাঁপা কাঁপা আঙ্গুল নাড়িয়ে বলে, ছবি না আমাকে। কেন, তোর বউ আছে নাকি? কথাটা বলেই আদনানের দিকে এগোয় জেভিন। আদনান বিরক্ত হয়, বুকের বাঁ পাশে হাত রেখে বলে, এখানে কেউ আছে খুবই পবিত্র কেউ? তোর সর্বাঙ্গে পরনারী ছোঁয়া, তাহলে তোর হৃদয়ে পবিত্র কেউ কি করে থাকতে পারে? হৃদয়টা এখন একান্ত আমার আছে এবং সেটা পবিত্র। আমার সর্বাঙ্গে পরনারী কোনো ছোঁয়া নেই, আমি এখনো ভার্জিন। আজকে নেশা বেশি ধরেছে নাকি? চুপ মাগি। কথাটা বলে আদনান বেরিয়ে যায় ক্লাব থেকে। জেবিন তার যাওয়ার পানে চেয়ে আছে, বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়। আদনান গেছে তো কি হয়েছে, কত আদনান বসে আছে ভেবে বাঁকা হাসে জেবিন। এখনো জয়ের মেসেজে রিপ্লাই করেনি, সে ভাবছে করবে। ড্রিঙ্কসের গ্লাস হাত সেটা ঢকঢক করে গিলে নেয় জেবিন। ডান্স ফ্লোরে ডান্স করে অচেনা কারোর সাথে। সকালবেলা জিম থেকে ফেরার পথে একটা ছোট ছেলের সাথে দেখা হয় আদনানের, যার হাত ভর্তি তাজা ফুল। তাকে দেখা মাত্রই বাইক থামায় আদনান, কাছে ডেকে নাম জিজ্ঞাসা করে। ছেলেটা জানায় তার নাম সায়ান। আদনান সায়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, স্কুলে যাও না কেন? সায়ান মৃদু হেসে জবাব দেয়, বাবা সাইরা গেছে গা, পরিচয় দেয় না। আমার আমি থাকি, আমার অসুখ এর লাইগা ফুল ব্যস্ত বেরোইছে। আদনান একটা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। সায়ানকে জিজ্ঞাসা করে, কি হয়েছে মায়ের? জ্বর আইছে। ওষুধ নিয়েছো? আজকে ফুল বিক্রি করাইনি মনে। আদনান ফুলগুলোর দিকে তাকিয়ে বলে, কত করে ফুলগুলো? 40 মালা 10 টাকা কইরা। সকালে নাস্তা করেছে? না, ফুল কিনে আনছে। আদনান সায়ানকে বাইকের পিছনে উঠতে বলে। সায়ান নাকচ করে দেয়, সে যাবে না কোথাও। আদনান আশ্বাস দিতে সায়ান উঠে বসে। নাস্তা করার জন্য পাশের একটা রেস্টুরেন্টে প্রবেশ করে দুজন। আদনান সকালে বেরিয়েছে, এখনো নাস্তা করা হয়নি, সেজন্য সায়ানকে নিয়ে সকালে নাস্তা সারে। সাথে নাস্তা পার্সেল করে নেয় সায়ানের মায়ের জন্য। ঔষধের দোকান থেকে ঔষধ নেয় সায়ানের অসুস্থ মায়ের জন্য। সেই সাথে কিছু টাকা সায়ানের হাতে ধরিয়ে দেয় আদনান, বিনিময়ে ফুল উপহার দেয় সায়ান। আদনান গোলাপ হাতে নিলে সায়ান বেলির মালা এগিয়ে দিয়ে বলে, ভাবিকে দিয়েন, খুশি হইব। আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, তো কে বলছে আমি বিয়ে করেছি? ওমা, বিয়ে করেন নাই? না। সায়ান আদনানের বাইকটার দিকে তাকায়, কি সুন্দর লাগছে বাইকটা। আদনান সায়ানের দৃষ্টি পরখ করে। সায়ান বলে, একদিন আমিও টাকা কামাবো, আপনার মতো বাইক কিনবো ইনশাআল্লাহ। আদনান কথাটা বলে কিছুটা থামে, তার কথায় সায়ান জবাব দেয়, দোয়া করবেন ভাই। আচ্ছা। আদনান ফুল হাতে বাইক স্টার্ট দেয়। একটা বউ থাকলে তো ফুলগুলো দিতে পারত ভেবেই মুচকি হেসে বাসায় ফিরে সে। তৃপ্তি ইলমা দুজনাই কলেজে গিয়েছে, সেজন্য বাসা ফাঁকা। আদনান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়, বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা হাতে নেয়। সবার আগে জেবিনকে আনফ্রেন্ড, সাথে ব্লক মারে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবকিছু থেকে শুয়ে শুয়ে ফ্রেন্ড লিস্ট থেকে মেয়েদের আনফ্রেন্ড করতে থাকে। কিছুক্ষণ আনফ্রেন্ড করে বিরক্ত হয় আদনান। এত মেয়ে মানুষ কেন যে লিস্টে নিয়েছিল, সে নিজের প্রতি নিজেরই রাগ লাগছে। ফাইজা ফরিদা পারভিনের সাথে ইলমা বিষয়ে আলোচনা করছে। মূলত ইলমার বিয়ে শাদীর কথা তুলে ফাইজা। ফরিদা পারভিন বিরক্ত হয়ে বললেন, আগে তৃপ্তির বিয়া দিমু, এরপর জেরার বিয়া। আমার নাতনির বয়স হয়েছে না কি বিয়ার? 18 হয়ে গেছে, আর কত বয়স চান আপনি? তুমি কোনো কথা বইলো না জেরার বিষয়। কয়দিন দায়িত্ব পালন করছিলা যে বিয়ের জন্য লাফাইতাছো? আমার নাতনিটারে মারো নাই, কম মারছো, কম খারাপ ব্যবহার করছো, এখন কম ঝামেলা করো নাকি ইনানের লগে? ফাইজা অপমান বোধ করে। মুহূর্তে মনের ভিতর একরাশ হিংস্রতা জন্ম নেয়। এই মুহূর্তে ইলমাকে পেলে যে কি করতেন তিনি। ফরিদা পারভিনের উপর কিছুটা চটে বলেন, যখন মান সম্মান নিয়ে টানাটানি পড়বে তখন বুঝবেন আমার কথার মানে। ফাইজা উঁচু গলায় কথা বলায় ফরিদা পারভিন কাটকাট গলায় জবাব দেন, জেরার বিষয়ে নাক গলাইবি না। তাদের চিৎকার শুনে আদনান রুম থেকে বেরিয়ে আসে। ফাইজাকে দেখে মেজাজ খারাপ হয়। দাদিন কি হয়েছে, চিৎকার করছিস কেন? দেখো নাতি, ফাইজা কইতাছে জেরার বিয়ের কথা। আমার নাতি নাকি মান সম্মান খোয়াইবো, জেরা কি এমন তুই বল? তখন ফাইজা জবাব দেয়,
ইলমা কি দুধের দোয়া তুলসী পাতা নাকি? কম গুণগান গাইবেন, এখনকার মেয়ে মানুষ সুবিধার হয় না। আপনার সমস্যাটা কি? গলা উঁচু করে বলে আদনান। ফাইজান জবাব দেয়, আমি শেখ পরিবারের সম্মানের কথা ভাবছি। রাখেন আপনার সম্মান। মেলিসের ব্যাপারে 10 হাত দূরে থাকবেন। ওর বিয়ে কখনো দিবে না, দিবে বাবা চাচা ভেবে। তার সে চেষ্টা করেন মনের হিংসা কমিয়ে ব্যাপারটা ভালো করতে পারেন কিনা। আদনান বেয়াদবের মতো আচরণ করছো কেন? এই শোনেন, মেলিসাকে নিয়ে উল্টোপাল্টা বললে আপনাকে নমস্কার করতে পারবো না। আমাকে খেপাবেন না, পরে পস্তাতে হবে। চরম বেয়াদব তুমি। মেলিচার জন্য এত দরদ প্রকাশ করছো যে সুবিধার লাগছে না। ইনান আসুক আজকে। উল্টোপাল্টা কিছু বললে আগুন জ্বলবে আপনার সংসারে, সাথে এই বাড়িতে। মাইন্ডেড। চিৎকার করে কথাটা বলে আদনান। ফাইজা চুপসে যায়। ফরিদা পারভিন আদনানকে বলেন, রুমে যাও নাতি, কথা বাড়াইও না। আদনান অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ফাইজার দিকে। ফাইজা ঈশিতাকে ডেকে আনে। আদনানকে নিয়ে অভিযোগ করে বেয়াদব হয়েছে, বড়দের সম্মান দিতে জানে না, কিভাবে কথা বলতে হয় শেখেনি। ফরিদা পারভিন পুরো ঘটনায় বলেন। তাতে ঈশিতা আদনানকে বকাঝকা করেন। ফাইজাকে তেমন কিছুই বলেননি তিনি। আদনান রুমে এসে ইলমার আসল মাকে বকতে থাকে। প্রেমের জোয়ার এত বেশি ছিল যে চলেই যেতে হয়েছে। কি পাষাণ হৃদয়ের ছিলেন তিনি। ইলমার কথা কি সত্যি মনে পড়ে না? বিকেলে ইলমা বাসায় আসলে সব নীরব নিস্তব্ধ পায়। নিজের রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। অগোছালো রুমটা দেখে নাক মুখ কুঁচকে নেয়। কাঁধের ব্যাগ ফেলে চেঞ্জ করে শাওয়ার নেয়। এরই মাঝে ফরিদা পারভিন ডাকতে থাকেন খাবার খাওয়ার জন্য। ইলমা বেশি দেরি করে না, খিদে লাগায় তাড়াতাড়ি খেতে বসে। ফরিদা পারভিন সামনের চেয়ারে বসে ইলমার খাওয়া দেখছেন। বেশি করে খাওয়ার জন্য বকাঝকাও করছেন। এত ও কম করে কেউ খায় নাকি? ফরিদা পারভিনের বকা শুনে ফাইজা রুম থেকে বেরিয়ে আসে। ইলমা বেশি খেতে পারেনি, সেজন্য এঁটো ভাতে পানি ঢালে। তখন ফাইজা সুযোগ বুঝে খোঁচা মেরে বলেন, আরও কত অন্ন ধ্বংস দেখতে হবে। একেবারে ঘাড়ের উপরে বসে অন্ন ধ্বংস করছে। নিজে রান্না করলে আর টাকা ইনকাম করলে বুঝতো ভাতের দাম। ফাইজার কথায় ফরিদা পারভিন জবাব দেন, ইনান আসুক আজকে। তোমার সাহস বেশি বাড়ছে ফাইজা, জেরারে নিয়ে এত সমস্যা তোমার। ইলমা ফরিদা পারভিনকে থামিয়ে বলেন, কিছু বলতে হবে না দাদি, ঝামেলা দেখতে ভালো লাগে না। ফাইজা সেসব কানে তোলেনি, সোজা নিজের রুমে চলে গেছে। ইলমা বেশিক্ষণ দাঁড়ায়নি, নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কথার আঘাত মারাত্মক হয়, যা তীরের আঘাতের থেকেও বেশি ক্ষত সৃষ্টি করে। তীরের আঘাতের ক্ষত একটা সময় শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাতে ক্ষত জনমভর অক্ষত থাকে। মুহূর্তে ইলমার সবকিছু যেন এলোমেলো হয়ে যায়। ক্লান্ত দেহ, অবসন্ন মন, বিষাক্ত কথার আঘাত, সব মিলিয়ে নিজেকে অস্বাভাবিক লাগছে। চোখ বেয়ে অশ্রু ঝরছে আপন গতিতে। ইলমা ফ্লোরে ধপ করে বসে পড়ে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি যতবার মুছছে ততবারই তা অবাধ্য হয়ে নতুন করে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। বারবার নিজের ভাগ্যকে নিয়ে অভিযোগ আসে। এই যে এত সুন্দর দেখতে মানুষগুলো, তার পরিবার, অথচ কারোর মনেই দুদণ্ড শান্তি নেই। সব বিষয়ে একটা না একটা কোলাহল, অশান্তি রয়েছে। ইলমা বুঝতে পারছে না ভাগ্যকে দোষ দিবে নাকি সময়কে। মাত্র 6 বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদ দেখেছে সে, মানসিকভাবে ধাক্কা খেয়েছে, যেটার শোক এখনো মনের মাঝে রয়ে গেছে। বাবার নতুন বিয়ে, সৎমায়ের অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার মস্তিষ্কে গেঁথে গেছে। কত না খেয়ে স্কুলে যেতে হয়েছে, কলেজেও তার ব্যতিক্রম হয় না। তাকে নিয়ে বাবা এবং মায়ের মাঝে ঝামেলা, দূরত্ব, মান অভিমানও দেখেছে। এইটুকু জীবনে অনেক কিছু স্বাদ পেয়েছে সে। শুধু দাদি আর বাবার সাপোর্টে এখনো হাসি মুখে রয়েছে সে। তবুও নিশির আগমন হলে, চারিপাশ যখন তমসায় ডুবে যায়, তখন চোখ এবং মন দুটোই নীরব আর্তনাদের প্রতিযোগিতায় নামে। অনেকক্ষণ নীরব অশ্রু বিসর্জন দেওয়ার ফলে ইলমার মাথায় অসম্ভব যন্ত্রণা শুরু হয়। ইলমা উঠে চোখে মুখে পানি ছিটিয়ে নেয়। ব্যালকনিতে গিয়ে ঠান্ডা বাতাসে আশা করে, কিন্তু তার বদলে সিগারেটের বাজে গন্ধ নাকে ঠেকে। ইলমার বুঝতে বাকি নেই গন্ধটা কোথা থেকে এসছে। পাশে ফিরতেই আদনানকে দেখে। তাদের ব্যালকনি পাশাপাশি হয়, গন্ধটা সহজেই চলে এসেছে। ইলমাকে তাকাতে দেখে আদনান সিগারেটটা আড়াল করে। ইলমা এক নজর আদনানের দিকে তাকিয়ে রুমে চলে আসে। আদনান পুনরায় সিগারেটটা ঠোঁটে চেপে ধরে তার ধোঁয়া নেয়। পুনরায় সেগুলো শূন্যে ছুড়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বুকের বাঁ পাশে হাত রাখতে সেখানে চিনচিন ব্যথা অনুভব করে। সন্ধ্যায় ইনান শেখ বাসায় আসতে ফাইজা বিচার দেওয়া শুরু করে। ফাইজা এরকম কথাবার্তায় ইনান শেখ বিরক্ত হন, রাগান্বিত কণ্ঠে বলেন, শান্তি দাও প্লিজ, এখন এসব শোনার ইচ্ছে নেই আমার। এখন ইলমা বিচার দিলে ঠিকই শুনতে পালতেছো মেয়ে একটা। 2 দিন পর মুখ চুনকালি দিয়ে দিবে, তখন বুঝবে। সমস্যা কি তোমার? ফালতু কথাবার্তা বলছো কেন? সমস্যা আছে আমার। তোমার ভাইপো ইলমার হয়ে আমার সাথে মুখে মুখে তর্ক করে, বেয়াদব একটা। আমাকে থ্রেট দেয়, আমি ওর বড় নাকি ছোট, গিয়ে দেখো তোমার মেয়ের সাথে প্রেম করছে।
মুখ সামলে কথা বলো ফাইজা। ইলমা বা আদনান তাদেরকে দেখেই বোঝা যায় এরকম কোনো আকাঙ্ক্ষা ওদের মনে নেই। তুমি অযথা মানুষকে হ্যারাস করা বন্ধ করো। তুমিও আমাকে দাম দাও না। আমি দেখে সতীনের মেয়ে নিয়ে তোমার ভাত খাচ্ছি। অন্য কেউ হলে কবেই চলে যেত। জেনে শুনে বিয়ে করেছো আমায়, তাহলে এসব কথাবার্তা আসছে কেন? তোমাদের ব্যবহারে। তোমার মেয়েকে সবার সামনে জিজ্ঞেস করো আদনানের সাথে ওর কিছু আছে কিনা। না হলে আদনান আমার সাথে কখনো উঁচু গলায় কথা বলেনি, আজকে কেন বলল? আমি আমার মেয়েকে এসব জিজ্ঞেস করতে পারবো না। তোমার বেশি সমস্যা থাকলে নিজে জিজ্ঞেস করে নাও। আমার মেয়ে আমার কাছে স্বচ্ছ কাছের মতো। আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমার প্রতি তোমার এত টান কেন? আমার ছেলে বা আমার প্রতিও এত টান নেই তোমার। ইলমা আমার মেয়ে, তুমি ধারণাও করতে পারবে না তাকে আমি কতটা ভালোবাসি। শুধু ইলমা না, আমি আমার ছেলেকেও অনেক ভালোবাসি। যদি একই ব্যবহার তুমি ইজাজের সাথেও করতে, তাহলে আমিও সেম কাজটাই করতাম। এখানে তফাৎ তোমার ব্যবহারে। ফাইজা ইনান শেখের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেন। দরজা খুলে বাইরে বেরোন। ইনান শেখ পেছন দিয়ে আসেন। ফাইজা ইলমাকে চিৎকার করে ডাকে, যা ইলমার কানে পৌঁছা মাত্র ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখকে দেখে ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এই তো তার শক্তি, তার সাহস, তার বাবা চলে এসেছে, এবার ফাইজার একটা ব্যবস্থা করা যাবে। ইলমা তখন চুপ ছিল, কারণ সে একটা কথা বললে ফাইজা সেটা আরো 10 লাইন বানিয়ে ইনান শেখের কানে উঠাতো। সেই জন্য যা বলার বাবার সামনে বলবে, যাতে তার বাবার মনে তাকে নিয়ে বিন্দুমাত্র বিদ্বেষ, সন্দেহ, এমনকি প্রশ্ন তৈরি না হয়। সবাই লিভিং রুমে উপস্থিত। আদনান নিজেও এসেছে বিরক্ত হয়ে। এসেই বাজখায় কণ্ঠে বলে, বাসায় কি শান্তিমতো থাকতে পারবো না? আদনানের কথায় ফাইজা চেঁচিয়ে বলে, তার আগে বলো ইলমার সাথে তোমার কি? ব্যাস, আদনানের মাথা গরম হয়ে যায়। ইলমার দিকে একবার তাকিয়ে বাকিদের দিকেও তাকায়। ইলমার চুপ থাকাটা আদনানের আজকাল বিরক্ত লাগছে। মুখে মুখে জবাব দিলেই তো এই মহিলা এত সাহস পায় না। ইনান শেখ ফাইজার উপর রেগে বলেন, চুপ করো তুমি। না, ইলমার জন্য আদনান আমার কথা শুনিয়েছে। তখন ইলমা মুখ খুলে জবাব দেয়, আমি কারোর বাবার টাকায় না, নিজের বাবার টাকায় খাই, চলি, পড়ালেখা করি। তাহলে মানুষ আমায় অন্য ধ্বংসের খোঁটা কেন দিবে? আমাকে তাড়ানোর জন্য এত উঠে পড়ে লাগবে কেন? যার সাথে আমার ভালো করে দুদণ্ড কথা হয় না, সে কোন সাহসে আমার নিয়ে বাজে কথা বলবে? যে আমার সাথে আদনান ভাইয়ের কিছু আছে, যে কোনোদিন মায়ের দায়িত্ব পালন করেনি, সে কোন অধিকারে নিয়ে আমাকে তাড়ানোর কথা বলে? সবে চুপ। ইনান শেখ ফাইজার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। ফাইজা কিছু বলতে গেলে সজোরে চড় বসে যায় ফাইজার গালে। ইনান শেখ আঙ্গুল তুলে বলেন, আমার মেয়ের কোনো বিষয়ে নাক গলাবি না তুই। রাস্তার মেয়ে ভদ্রতার কি শিখিয়েছিস কখনো? কোনো পরিবারে কি চলে না চলে সেটা শিখিয়েছিস? আমার মেয়েকে যে খাবারের খোঁটা দিবে না বিয়ে নিয়ে কথা তুলবে, আমার চেয়ে খারাপ কেউ হবে না। এরপর থেকে ফাইজা ইলমার ব্যাপারে কোনো কথা তুলবে তো ননস্টপ চড়থাপ্পড় চলবে। তখন ইজাজ তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তুমি আপুর সাথে এরকম করো কেন? এলমা আপু কত ভালো মানুষ, চায় তার এরকম একটা মেয়ে থাকুক, আর তুমি পেয়েও অবহেলা করছো। আমার আপু বেস্ট, তুমি অনেক ঝগড়া করো। ইজাজের কথায় আদনান খানিক হাসে, আর চোখে ইলমাকে দেখে ইজাজকে ফিসফিস করে বলে, আপুকে বিয়ে দিবি? ইজাজ আদনানের দিকে তাকিয়ে বলে, হুশ, একটু আগে বাবা কি বলল? আপুর বিয়ের কথা তুললে মারবে। ওটা তোর আম্মুকে, আমাকে না। আপুকে বিয়ে দেবো, সুন্দর একটা দুলাভাই আনবো। আমি খুঁজবো তোর জন্য দুলাভাই। তাদের কথার ধ্যান ভাঙে যখন তারেক মাহমুদ বলেন, ফাইজলামনি আজকে না বলে পারছি না। ইলমা এই বাড়ির মেয়ে, ও কি করবে না করবে, খাবে না ফেলবে, সেটা ওর ব্যাপার, আমাদের ব্যাপার। যে দায়িত্ব পালন করনি তাতে এত মাথা ঘামানোর কিছুই হয়নি। আর কি যেন বলেছিলে, আমার ছেলের সাথে ওর কিছু? শোনো, ইলমার মতন ভদ্রসভ্য মেয়ে আদনানের মতন বখাটের সাথে প্রেম করবে না। আদনান তো একটা ইফটিজার, বেয়াদব। ব্যাস, আদনানের মাথায় পুনরায় আগুন জ্বলে ওঠে। মানে ওদের ঝগড়ায় তাকে টেনে অপমান করাই লাগবে। সে না একটু ইফটিজিং করে, তাই বলে ইলমার এত গুণগান গাওয়ার কি আছে? আদনান তার বাবার কথায় জবাব দেয়, আমি ভদ্রমে বিয়ে করব না, আমার মতো একটা বিয়ে করব। তাতে তোর কি হবে শুনি? তোমার নজর সবসময় পচা জিনিসের ওপরেই যায়। ভালো কিছুর মূল্য কি সেটা তুমি জানো না? যা খুশি করো, শুধু বেয়াদব মেয়ে মানুষ শেখ পরিবারের বউ করে এই বাড়িতে তুলতে পারবে না। তাহলে চাচ্ছ কিভাবে এত ভালো মানুষ বিয়ে করে বাড়িতে তুললে? ঈশিতা ছেলের দিকে চোখ রাঙিয়ে তাকায়। আদনান কথাটা বলে নিজেই হতভম্ব হয়ে যায়। মনে মনে বলে, ইস আদনান, সবসময় সত্যিটা বলতে নেই, এখন দিলি তো আরেকটা আগুন জ্বালিয়ে।
তারেক মাহমুদ ছেলের কথায় খুশি হন। একবারে মোক্ষম জায়গাটায় কথাটা বলেছে। বেয়াদব হলেও একটা সুবিধা আছে, মুখের উপর জবাব দেওয়া যায়, সত্যিটাও বলা যায়। কিন্তু তার ছেলে একটু বেশি বেয়াদব, মানে বেয়াদবের টপ ক্লাসে আছে সে। ইনান শেখ এ নিয়ে টু শব্দ করেননি, সোজা রুমে চলে যান। ফাইজা ইজাজের রুমে গেছে। তারা সরতে ঈশিতা আদনানকে বলে, মুখটা সামলাও আদনান, সবসময় সত্যি বলতে হয় না। তখন ফরিদা পারভিন ইলমাকে বলেন, তারপর চুপ থাকলে তোর খবর আছে, মুখে মুখে জবাব দিবি, দেখবি সাহস পাইব না। ফরিদা পারভিনের কথায় আদনান ইলমাকে বলে, মেলিসার বাচ্চা যা তেজ আমার সাথে দেখা, শুধু যেখানে দরকার সেখানে বেরেলের মতো মেমো করিস, তাই না? আদনানের কথা ইলমা বিরক্ত হয়। চোখ রাঙিয়ে তাকাতে আদনান বিরক্তিকর চাহনি দিয়ে বলে, এই প্রেমিক নারী, চোখ রাঙাবি তো খবর আছে। মুখ সামলে কথা বলো, না হলে খবর আছে। থ্রেড দেওয়া বন্ধ কর, তোর বাপের 12টা বাজাতে আমার সময় লাগবে না। কথা কথা বাপ টানো কেন, সমস্যা কি? তোর বাপ একটা হিটলার, দেখিস না রানী খান বিয়ে করে নিয়ে এসেছে, কাউকেই শান্তি দেয় না। তখন ঈশিতা আদনানকে ধমক দিয়ে বলে, থামবে নাকি গরম খুন্তিটা নিয়ে আসবো? আদনান চুপ করে। ইলমা তার দাদির পাশে গিয়ে বসে। তখন তারেক মাহমুদ ইলমাকে বলেন, শোনো মা, এরপর ফাইজা তোমার বিষয়ে কোনো বাড়াবাড়ি করলে ইনানকে বলবে, না হলে আমাকে। চুপ করে থাকবে না। তারেক মাহমুদের কথায় ফরিদা পারভিন বলেন, ফাইজা যা বলবে জবাব দিবি, চুপ করে থাকলে মাথায় উঠে বসে। তাদের দুজনের কথা শুনে ইলমা জবাব দেয়, আমি যা বলার বাবার সামনেই বলবো, যা প্রতিবাদ করার বাবার সামনেই করব। বাবার অনুপস্থিতিতে আমি 1 লাইন বললে তিনি 4 লাইন বানিয়ে সেটা উপস্থাপন করবে। তখন আমার বাবার মনে আমাকে নিয়ে একটু প্রশ্ন তৈরি হবে। এখন আমি কিছু বলছি না, সেই জন্যে আমার বাবা নিজের মতো করে হ্যান্ডেল করতে পারে সবটা। তখন আমি কিছু বললে তখন তাকে বিচার করতে হবে কার কথাটা সঠিক। আমি কি আদৌ কথাটা ঠিক বলেছি নাকি উনি সঠিক বলেছেন? ইলমার কথায় তারেক মাহমুদ আদনানকে বলেন, কিছু শেখো ইলমার থেকে, জীবনে বেয়াদবি ছাড়া কিছু শিখতে পারিনি। এই মেলিসা, আমার দা হরলিক্সটা ঠিকঠাক খাচ্ছিস তো? আদনানের কথায় তৃপ্তি শব্দ করে হাসে। ঈশিতা ছেলের কথায় হাসবে নাকি বকা দিবে বুঝতে পারছে না। আদনানের এমন কথায় ইলমা ভড়কে যায়। আদনান বিরক্ত হয় ইলমার চুপ থাকাতে। তখন ইলমা জবাব দেয়, এটা কেমন প্রশ্ন? আগে তো তোর মাথায় বুদ্ধি ছিল না, কথাবার্তাও ম্যারমারি ছিল, নিশ্চয়ই আমার দা হরলিক্সটা খেয়ে মাথায় বুদ্ধি বেড়েছে তোর। ইলমা আদনানকে চোখ রাঙায়। ফরিদা পারভিন বলেন, এই ঝগড়া লাগা গেল। আদনান উঠে দাঁড়ায়। অনেকক্ষণ হলো ভালো মানুষদের সাথে বসেছে, বেশিক্ষণ বসলে তার চুলকানি শুরু হয়ে যাবে, সেজন্য উঠে দাঁড়ায়। অতিরিক্ত ভালো মানুষদের পাশে বসতেই আনকমফোর্টেবল ফিল হয়, কারণ সে জানে তার মতো বেয়াদব 2-4টা আছে কিনা সন্দেহ। রুমে এসে একটা সিগারেট ধরায় আদনান। সেটা টানতে টানতে ফেসবুকে ঢুকে নিজেদের ফ্রেন্ডস গ্রুপে ঢুকতে দেখে নির্মাণ একটা স্ক্রিনশট দিয়েছে, সেটাও জেবিন এবং আবরণের আপলোড করা পিকচার্সের। আদনান ছবিটা দেখে হাহা রিয়াক্ট মারে। নির্মাণ লিখেছে, কিরে তোর শিকার তো আবরণের কাছে। বলক মেরে দিয়েছে, এসব মাতারই আমার দরকার নেই। বাকিরাও অ্যাক্টিভ হয়। আদনানের মেসেজে সবাই অবাক হয়। সে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, রিয়ানার ভালোবাসার গুড সাইড নাকি? হেতে আরেক শালি, সব একরকম মেয়ে। ব্রেকআপ করে নেব, আপাতত প্রেম করছি না। ওই এই সন্ধ্যায় কি মদ গেলছিস নাকি? নির্মাণের মেসেজে আদনান মৃদু হাসে রিপ্লাই করে, না, ভাবছি রাতে ক্লাবে যাব, তোর কোনো পরিচিত জুনিয়র থাকলে নিয়ে আসিস। হালার পো হালা, তুই আর ভালো হইলি না। নির্মাণের রিপ্লাই দেখে আদনান পুনরায় হাসে। গ্রুপ থেকে বেরিয়ে আবরণকে খোঁচা মারে। লিখে, কিও নারী দর্দি জাতির পিতা, মেয়ে রাজি হয়েছে এতদিনে। আবরণ জেভিনের সাথে কথা বলছিল। আদনানের মেসেজ দেখে হাঁ হয়ে যায়। এর আগেও তাদের কথা হয়েছে মেসেঞ্জারে, তাও আবরণই প্রথম নক দিয়েছিল জেভিনের ব্যাপারে। এখন আদনান আজকে নক দিয়েছে। আবরণ রিপ্লাই করে, মেয়ে মানে জেভিন আমার ফিউচার ওয়াইফ। শেষমেশ জনগণে খাওয়াটাকে বউ বানাচ্ছিস? ক্লাবে নাচলে কি ভার্জিনিটি নষ্ট হয়ে যায়? না, যদি ক্লাবে নাচে আছে লাঙ্গের সাথে হাত ধরে রুমে যায় তখন নিশ্চয়ই ভার্জিনিটি নষ্ট হয়। তবে তোর কপাল একদিক দিয়ে ভালো, তোর ফিউচার বউকে আদনান শেখ গভীরভাবে টেস্ট করেনি। এই মুখ সামলে কথা বলবি। নারী দর্দি জাতির পিতা জনগণের খাওয়া জিনিসকে আবার টেস্ট করেছে। সি এই মুখ সামলে কথা বলবি। নারী দর্দি জাতির পিতা জনগণের খাওয়া জিনিসটা টেস্ট করেছে। সি তাহলে তোর বোনকে দিস, নিশ্চয়ই পিওর হবে, একেবারে দেশি খাঁটি মাল। সুরের বাচ্চা, আর একবার এই কথাটা বললে তোর জিপটা টেনে ছেড়ে ফেলবো। কথাটা বলে আদনান ফোন ছুঁড়ে মারে। মুহূর্তেই নিজের মাঝে উত্তেজনা দেখতে পায়। রক্ত যেন টকবক করছে, হাত নিষ্পিস করছে। যেন এই মুহূর্তে জয় আবরণকে হাতের কাছে পেলে 2 কোপ বসিয়ে দিত। মাথা ভীষণ গরম হয়ে আছে আদনানের।
কি করা যায় ভেবেই ব্যালকনিতে যায়। নিস্তব্ধ চারিপাশ, আকাশে নেই চাঁদ বা তারা, তিমিরে ডুবে থাকা বিশাল আকাশ, মৃদু হিমশীতল বাতাস। আদনান বারবার ঘেমে উঠছে, ব্যাকুল মনটাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। বারবার বুকের বাঁ পাশে হাত রাখে, তার মনে সেই পবিত্র এবং শুদ্ধ নারীর কথা মনে আনে। মুহূর্তে একরাশ ভালো লাগা কাজ করে, সেই জন্য মৃদু হেসে বিড়বিড় করে বলে, ভাগ্যিস পবিত্র নারীর হৃদয়ের অন্তরস্থলে আছে, নাহলে বেসামাল আমাকে এত সহজে কে সামলাতো। ব্যালকনির গ্রিলে হাত রেখে গুনগুন করে গেয়ে ওঠে। সুপ্রভাতে শেখ পরিবারের সবাই নাস্তা খেতে বসেছে। এক পর্যায়ে কথা উঠে নতুন বাড়ি নিয়ে। তৃপ্তি তারেক মাহমুদকে জিজ্ঞাসা করে, বাবা কাজ কবে শেষ হবে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।